নমস্কার, সবাই কেমন আছেন? আমি অরিজিতা কলকাতা থেকে আজকে শেষ ব্লগ নিয়ে আপনাদের সামনে। কলকাতা থেকে আজকেই আমার রওনা দেওয়ার দিন সুইডেনের উদ্দেশ্যে। ভোর এখন 4:40 মতো বাজে। মা এখানে একটু লেবু চা বানিয়ে দিয়েছে সকাল সকাল, কারণ এই চাটা খেয়েই বাড়ির থেকে রওনা দেব। আর মা এখন চুলটা বেঁধে দিচ্ছে। নিজেই তো সারাটা বছর চুল বাঁধি, মায়ের কাছে তেল মাখতে চুল বাঁধতে যে কি ভালো লাগে, কত গল্প করে করে কত যত্ন নিয়ে যে চুলে তেল দিয়ে দেয়, চুল বেঁধে দেয়। সেই জন্যে মাকে বললাম, মা আজকে তুমি চুলটা বেঁধে দাও। সেই তো সারাটা বছর নিজেই বাঁধবো আর মন খারাপ করব, তাই কত গল্প করতে করতে কথা বলতে বলতে চুলটা বেঁধে দিচ্ছি। আর এদিকে বাপির সাথে বসে বসে চা খাচ্ছিলাম একসাথে, কারণ এরপর থেকে তো আবারও একাকেই সেই চা বানিয়ে বানিয়ে খেতে হবে। বাড়ির দিনগুলো খুব মিস করব। আজকে মনটাও খুব খারাপ, কিন্তু তবুও মনটা যে খারাপ সেটা বুঝতে দিচ্ছি না, কারণ আমি যদি মন খারাপ করি বাবা মায়েরাও খুব মন খারাপ করবে। আর তাদের চোখে জল দেখে, তাদের বিষাদ মুখটা দেখে কলকাতা ছাড়তে যে আমার একদম ইচ্ছা করে না। সারাটা রাস্তা একা একা জার্নি করব, বারবার ওইটাই চোখের মধ্যে ভাসবে। আর এই মুহূর্তটা যেন একদম নিজেকে ধরে রাখতে পারছিলাম না, কিছুতেই আর নিজেকে সামলে উঠতে না পেরে সেই মাকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললাম, কারণ কোনোভাবেই সামলাতে পারি না। মায়ের ওই যে মিষ্টি মিষ্টি স্বরে কথা বলা, এই যে আমাকে বোঝানো, গায়ে মাথায় হাত বুলিয়ে কে করবে? সারাটা বছর কত সমস্যা, কত কিছুর মধ্যে দিয়ে আমাদের জীবনটা অতিবাহিত হয়, কিন্তু তখন আমাদের বাবা মায়েদের আমরা কাছে পাই না। দূর থেকেই ফোনের মাধ্যমে বললে তারা চিন্তা করে, সেই জন্য হয়তো বলেও উঠতে পারি না। তাই ওই আর কি, আসার সময়টা চেয়েও নিজের চোখের জল ধরে রাখতে পারি না, কারণ বাবা মায়েদের এত মন খারাপ করে। এই সময়টায় সত্যিই যেন পার করতে মনে হয় একটা পাহাড় পার করার সমান। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বাড়ির সামনেটা একটু ভালো করে দেখলাম, কতদিন এই পাড়াটাকে আর দেখবো না, নিজের বাড়িটাকে আর দেখতে পাবো না। ওই জন্য ভালো মতনভাবে বাড়িটার সামনেটা দাঁড়িয়ে একটু বাড়িটাকে ভালো করে দেখলাম, কারণ এই বাড়িটার মধ্যেই তো কত স্মৃতি যে জড়িয়ে রয়েছে। সারাক্ষণ ঘুরতাম ফিরতাম আর সেই জায়গাগুলোকে বারবার দেখতাম। চলুন এখন গাড়িতে উঠে পড়েছি, আর দেরি করা যাবে না। অনেক ভোরবেলা, বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে। মা, ভাই আর আমি আজকে পিছনে বসেছি, কারণ ভাইটা খালি সামনে বসার জন্য বড় হুড়োহুড়ি করে। আজ বললাম, বস না ভাই, তুই আমার সাথে একটু পিছনে, তাহলে গল্প করতে করতে যাব। তো তিনজনে মিলে একসাথে গল্প করবো। আর ভাবি সামনে বসেছে। চলুন এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। 3.5 ঘন্টা আগে আমাকে চেক ইন করতে হবে, তাই তাড়াতাড়ি পৌঁছে যাব। 1.5 মাসের ছুটি বিরতি শেষ, আর এখন প্রাণপ্রিয় শহরকে প্রাণ ভরে দু চোখ ভরে দেখে তাকে আশ্বাস দিয়ে যাওয়া, সে যেন ভালো থাকে, প্রিয় মানুষগুলো যেন খুব ভালো থাকে এই শহরের বুকে। এই শহর কি দিয়েছে আমাদেরকে সেটা অনেক বড় জিজ্ঞাস্যর ব্যাপার, কিন্তু এই শহরে যে সম্মোহন রয়েছে, উদযাপনের আনন্দ রয়েছে, উদ্যম খুশি রয়েছে, বিশ্বাস রয়েছে, সব পেয়েছি, অতল সুখ রয়েছে, সব ছেড়ে এখন আরেক মহাদেশে পাড়ি জমানোর পালা। চলুন, চলে এসেছি এয়ারপোর্টের কাছে, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এয়ারপোর্টে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করে, একটু মায়ের সাথে ভাইয়ের সাথে ছবি তুলে, বাকি থেকে যাওয়া গল্পগুলো করে, ডিজি যাত্রার ফর্মালিটিটা কমপ্লিট করে এখন সময় হয়েছে এবার ভিতরে চলে যাওয়ার। আর আমার বাবা এত ভেঙে পড়েছিল, এত কান্নাকাটি করছিল যে এই সময়টা আমি আর ক্যামেরা ধরে রাখতে পারিনি। আর এরপরে হচ্ছে আমি পাসপোর্ট আর ভিসা এগুলো সব হাতের সামনে রেডি করে নিচ্ছি, কারণ এগুলো বারবার চেক করতে হয়। আর সমস্ত ভারী ভারী লাগেজগুলো ট্রলিতে চাপিয়ে দিয়েছি। এবার চলুন ভিতরে যাই। ভাই তো সাথে সাথেই রয়েছে। আর ডিজি যাত্রার পাসটাই ম্যাডামের থেকে দিয়ে দিতে হলো, কারণ আমি যতবারই স্ক্যান করতে যাচ্ছি আর করতে পারছি না। আর এই লাস্ট তাদেরকে দেখা সশরীরে, আর তো দেখতে পাবো না। সেই ভিডিও কল, সেই ফোন, এই চলতে থাকবে। তবে এখন ভীষণ জোর খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যে একটা কিছু স্যান্ডউইচ নিয়ে নিই এখান থেকে। তবে খুব একটা ভালো ছিল না। ক্যাপেচিনো বলে একটা এই ক্যাফেটেরিয়ার মধ্যে থেকে একটা স্যান্ডউইচ নিলাম, পনির আর কর্ন দেওয়া, প্রচুর মেয়োনিজ ছিল ভিতরে, ভালো লাগছিল না খেতে খুব একটা। তবে কোনো ক্রমে খেলাম। দাম তো আকাশ ছোঁয়া। এয়ারপোর্টের ভিতরকার জলের বোতল থেকে খাবার প্রচুর প্রচুর দাম। এক পিস স্যান্ডউইচের দাম নিয়ে নিল প্রায় 175 টাকার মতন। আর এখন বসে বসেই সময় কাটানো। চেক ইন করা হয়ে গেছে, সিকিউরিটি চেকিংও কমপ্লিট। আমার যে গেট নাম্বার রয়েছে সেই গেট নাম্বারের সামনেই এসে বসে আছি। বেশ ভালো রোদ্দুরটা উঠেছে, রোদ্দুরটা গায়ে লাগছে, বেশ ভালো লাগছে।
আর বেশ ভালোই ভিড় ছিল এয়ারপোর্টে। আর আমার সাথে একজন ইউটিউবার দাদারও দেখা হলো, বং না বাঙালি, আপনারা হয়তো অনেকেই চেনেন। দেখা হয়ে কথা বলে ভালো লাগলো। এখানে একটা নতুন মিষ্টির কাউন্টার করেছে বলরাম মল্লিক রাধারমন মল্লিক মিষ্টির আর কি। সেখান থেকে দেখছিলাম সন্দীপনের জন্য কিছু মিষ্টি নেওয়া যায় কিনা, তবে দেখলাম সবই প্রায় রসের মিষ্টি আর শুকনো মিষ্টির মধ্যে জল ভরা মিষ্টি বা তালশাঁস রয়েছে, যেগুলো সন্দীপন ভালো খায় না, তাই ওগুলো আর নিলাম না। তবে বাড়ির থেকে আমি ওর পছন্দ মতন মিল্ক কেক সন্দেশ নিয়ে যাচ্ছি। চলুন এখন ফ্লাইটে বসে পড়ি। ফ্লাইট তো আমাদের ছেড়ে দেওয়ার প্রায় টাইম হয়ে গেছে। এয়ার ইন্ডিয়ার এই ফ্লাইটটা আমাকে পৌঁছে দেবে দিল্লি। যেহেতু সকালবেলা আর আমার ফ্লাইটে মিল বুকিং ছিল, তাই সকালবেলা উঠতেই বেশ সুন্দর একটা পেট ভরা ব্রেকফাস্ট দিয়ে গেছে। ফ্লাইটের খাবার দাবারগুলো বেশ ভালো, সেগুলো সম্পূর্ণভাবে স্বাস্থ্যকরভাবেই তৈরি করা, এবং সেটা যাতে ফ্লাই করার টাইমে খেলে যাতে শরীর খারাপ না করে সেই কথা মাথায় রেখেই খাবার দাবার দেওয়া হয়। এখানে আলু সেদ্ধ করে মরিচ দিয়ে ভাজা রয়েছে, এখানে একটা খুব সুস্বাদু একটা ব্রেড দিয়েছে, আম দই দিয়েছে, বাটার রয়েছে, তার সাথে সুগার রয়েছে, আর রয়েছে একটা পোচড অমলেট, তার মধ্যে একটুখানি হালকা করে ওই কাঁচা লঙ্কা দেওয়া একটা মিক্সড সবজি আছে, জলের বোতল আছে, আর এখানে হ্যান্ড টিস্যু দিয়েছে। এই খাবারটা মোটামুটি একজন মানুষের পেট ভরা খাবারের জন্য এনাফ। আর কলকাতা থেকে দিল্লি মোটামুটি 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। এখানে ব্রেভারেজের মধ্যে অনেক রকমেরই কিছু ছিল, কোল্ড ড্রিঙ্কস তো ছিলই, কিন্তু আমি যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাই না, সেই জন্য আমি এখানে ব্ল্যাক টি নিয়েছিলাম। সাথে ওনারা দুধ আর চিনিও দিয়েছিল। দেখতে দেখতে প্রায় 2.5 ঘন্টার ভিতরেই আমি দিল্লি পৌঁছে গেছি। এখন তো দিল্লিতে পৌঁছে গেছি, দিল্লিতে একদম অন টাইমে পৌঁছেছি, কিন্তু একটু সময় লাগছিল ইমিগ্রেশনের। তো হয়ে গেছে সমস্ত কিছু, ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকও আমার কমপ্লিট। এখন গেট নাম্বার দেখে আপাতত গেট নাম্বারের সামনেটা যাচ্ছি। একটু পর থেকে বোর্ডিং স্টার্ট হবে। আমার এখান থেকে ইন্ডিয়ান টাইমে আমার দুটোই ফ্লাইট, তো মোটামুটি টাইম প্রায় হয়েই এসছে, একটা হয়তো 1:30 থেকে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো চলুন দেখি, যদি সময় পাই তাহলে বসে একটু খাবারটা খেয়ে নেবো, আর নয়তো ফ্লাইটে বসেই খাবার খাবো। চলুন তাহলে যাওয়া যাক। খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ একটু দেরি করেছে, পুরোপুরি সময় পৌঁছোয়নি তো আর কি। কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন নিশ্চিন্ত। বাড়িতেও একটু ফোন করবো, বাকি মাকে এখনো পর্যন্ত করতে পারিনি। আগে গেটের সামনেটা গিয়ে বসি, তারপরে ফোন করে জানাবো। চলুন বাকি ব্লগটা দেখতে থাকুন, সবাই সাথে থাকবেন। ডোমেস্টিক ফ্লাইট থেকে নেমে এখন বাসে চেপে ইন্টারন্যাশনাল ট্রান্সফার দিয়ে এসে ইমিগ্রেশন কমপ্লিট করে, তারপরে সিকিউরিটি চেকিং কমপ্লিট করে আবারও লিফট নিয়ে আমার এই 22 নম্বর গেটের কাছে আস্তে আস্তেই আমি দেখলাম বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। কারণ এটা যেহেতু আমাকে ডেনমার্ক পৌঁছে দেবে, এই 8-10 ঘন্টার ফ্লাইটটা কিন্তু একদম অন টাইম ছাড়বে। দিল্লির ফ্লাইটটা টাইমে দিল্লিতে ঢুকলেও কিন্তু গেট খুলতে এত পরিমাণে দেরি করেছিল, আমার তো ওখানে প্রায় টেনশন হয়ে গেছিলো। আর এই 22 নম্বর গেট খুঁজে আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেল। চলুন এখন ফ্লাইটে বসে একটু জল খাই, এত হাঁপিয়ে গেছি। আর এই ফ্লাইটগুলো অনেক বড় বড় হয়, ফ্লাইটের ভিতরে প্রচুর প্যাসেঞ্জার ট্রাভেল করেন। আর দিল্লি থেকে দেখতেই পাচ্ছেন পুরো ফ্লাইটটা একদম ভরে গেছে। আমার এদিকে ধারের এল সিট রয়েছে, এল সিটটা নেওয়ার একটাই কারণ, পাটা যাতে একটু লম্বা করতে পারি 10 ঘন্টা জার্নিতে, নয়তো হাত পা ধরে যায়। কি দিয়েছে আপনাদের দেখাই। একটা ছোট্ট কুশান আছে, যে কুশানটা পিছনে দিয়ে বসলে ব্যাক পেনটা একটু কম হয়। আর তার সাথে সাথে এনারা প্রোভাইড করে থাকেন একটা সুন্দর একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে। এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে না বসলে একটানা এসির হাওয়াতে ভীষণ ঠান্ডা লাগে। আর তারপরে ফ্লাইট ছাড়ার পরপরই এখানে আমাকে জল দিয়েছে, কারণ ব্রেভারেজের মধ্যে বিভিন্ন রকমের, যেহেতু এটা বিদেশের ফ্লাইট তাই বিভিন্ন রকমের ওয়াইন থাকে, যারা পছন্দ করেন তারা ওয়াইন খান। আমি যেহেতু খাই না সেই জন্য জল নিয়েছি, কোল্ড ড্রিঙ্কসও নিইনি। তারপরেই একটা ক্রিস্পি কর্নের পরপরই আমাদের দিল দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চের মধ্যে এখানে ছিল পাস্তা, যেটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি আর খাইনি, কিন্তু খুব সুন্দর একটা চকলেট পাইনাপেল কেক দিয়েছিল। এই কেকটা খেতে খুব ভালো লাগছিল, পাইনাপেল সিরাপ দেওয়া কিন্তু চকলেট কেক ছিল, সাথে একটা ব্রেড ছিল, আর তার সাথে রাইস ছিল, আর ছিল পনিরের একটা সবজি, আর ছিল কিডনি বিনসের একটা সবজি, একটা মিক্সড সবজি।
এখানে যেহেতু দেশীয় লোকের সাথে সাথেই বিদেশের লোকেরা ফ্লাই করেন, তাই ব্রেডটা কিন্তু এখানে প্রত্যেকটা মিলে ম্যান্ডেটারি। আমি খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে একটু বই পড়তে আরম্ভ করলাম। তবে ফ্লাইটে কিন্তু সবাই কিছু না কিছু অ্যাক্টিভিটিসে যুক্ত থাকেন, নয়তো এই 10 ঘন্টার ফ্লাইটটা খুব বোরিং। দেখুন, কেউ সামনে বসে ফ্লাইটে ট্র্যাকিং দেখে চলেছেন। ফ্লাইটটা ঠিক দিল্লি থেকে উড়ে ডেনমার্কের কোন কোন দেশের ওপর দিয়ে যাচ্ছে, কত টেম্পারেচার, কতটা হাই অল্টিটিউডে ফ্লাইটটা উঠছে, সমস্ত কিছু ওখানে দেখতে পাওয়া যায়। কেউ তো ঘুমাচ্ছেন, কেউ গল্পের বই পড়ছেন। আর যে সমস্ত মায়েরা ছোট ছোট বাচ্চা নিয়ে ফ্লাইটে ট্রাভেল করে, তাদের দেখলে খুব কষ্ট লাগে। বাচ্চারা তো একভাবে বসতে চায় না, কান্নাকাটি করে। আপনাদের একটা মজার জিনিস শেয়ার করি। দেখুন, এখন ভারতীয় সময় যেহেতু আমার ঘড়িটা অ্যাডজাস্ট, তাই রাত্রি 8:30 এখন ইন্ডিয়ান টাইমে। কিন্তু ফ্লাইটে দেখুন, যেহেতু ইউরোপের আকাশ ছুঁয়ে নিয়েছে আমার ফ্লাইট, সেই জন্য এখন কিন্তু ওখানে দুপুরবেলা, তাই রোদ্দুরের আলোটা ফ্লাইটের মধ্যে কীরকমভাবে পড়েছে। তবে টেম্পারেচার দেখাচ্ছে -50°C, অনেকটা উঁচু দিয়ে ফ্লাইট উঠছে, সেই জন্য এত টেম্পারেচার। আর এখন ফ্লাইটটা প্রায় পৌঁছবে করছে ডেনমার্ক। তার আগে রাতের খাবার সার্ভ করলো, গরম গরম চাউমিন, সাথে চিলি চিকেন, আর দিয়েছে এখানে একটা কেক দিয়েছিল। কেকটা খেতে খুব সুন্দর ছিল। তো আমি তো পৌঁছে গেছি কোপেনহেগেন কাস্ট্রুপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন বাজে সন্ধ্যে 6:45 মতন, আর বাইরে টেম্পারেচার এখন -4, প্রচণ্ড ঠান্ডা এখানে। পাসপোর্ট কন্ট্রোলের মাধ্যমে পাসপোর্ট চেক করা এবং পাসপোর্টের স্ট্যাম্পিং সবই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাচ্ছি লাগেজ নিতে। ব্যাগেজ ড্রপ থেকে লাগেজটা নিয়ে আমাকে এখন বসতে হবে বেশ কিছুক্ষণ। ততক্ষণে আমি একটু ডিনার করে নেবো হালকা করে। মা দিয়েছিল কিছু হালকা খাবার, সেটা খেয়ে নিয়ে তারপরে এখান থেকে আমার বাস আছে গথেনবার্গের উদ্দেশ্যে। 4.5 ঘন্টা লাগবে, VY বাস, রাত্রি 11টায়। তো সেটা ধরে আমি পৌঁছে যাব একদম নর্থস্টার্নের কাছে, আমার বাড়ির কাছে। সন্দীপন আসবে ওখান থেকে আমাকে রিসিভ করতে। মোটামুটি পৌঁছতে ভোর 4টে তো বাজবেই। ভারতীয় সময় তখন হবে শনিবার সকাল 7:30। তো চলুন এখন ব্যাগেজটা কালেক্ট করে নিই, কারণ ব্যাগেজে প্রচুর লম্বা লাইন। ব্যাগটা নিয়ে তারপরে একটু বসবো। এখন বাজে রাত্রি 10টা, প্রায় 6-এর মতন। আমি বসে আছি ডেনমার্ক এয়ারপোর্টে। খাওয়া দাওয়া তো হয়ে গেছে। যে ডালিয়া আলু ভাজাটা দিয়েছিল সেটা খেয়ে নিয়েছি। ভীষণ ক্লান্ত হয়ে গেছি। এখন আমার বাস আছে 10:53। সন্দীপনা আসবে, ওখান থেকে আমায় নিয়ে যাবে। তো মোটামুটি বাসের জন্য ওয়েট করছি। সোয়েটার পরে নিয়েছি, তাও ঠান্ডা লাগছে। বাইরে বেরোলে জ্যাকেট লাগবে। আর বেশ ঘুমও পেয়ে গেছে, আর যেন শরীরটা দিচ্ছে না, ক্লান্ত লাগছে। একদম বাসে উঠে পড়বে, বাস একদম সোজা নিরেকশন টার্মিনাল পৌঁছে দেবে নর্থস্টার্নে। আর ওখান থেকে একটা বাস ধরে বাড়ি চলে যাবো। যেতে মোটামুটি ভোর 4টের মতো হয়ে যাবে। গিয়ে আর একটু রেস্ট নিয়ে যাবো, তাহলেই হয়ে যাবে। মোটামুটি মা ডালিয়া আলু ভাজাটা পাঠিয়েছিল বলে অন্তত খেয়ে নিয়েছি, কিছুটা পেট ভরে গেছে। এত রাত্রে আর কফি খেতে ভালো লাগছে না, ওই জন্য আর কফি কিনে নিই। বসে আছি এখন লাগেজপত্র নিয়ে, ব্যাগপত্র নিয়ে। ডেনমার্ক থেকে বাসটা একদম অন টাইম ছেড়েছে রাত্রির 11টায়। এখন ডেনমার্ক থেকে সুইডেন অন্য কান্ট্রিতে কানেক্ট করছে বলে এখানে সুইডেন পুলিশের বা কাস্টমস যারা রয়েছেন তারা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে। ব্যাগে যে সমস্ত লাগেজপত্র আছে সেগুলো চেকিং চলছে। রাতে 2:30টার সময় ঘুম পেয়ে গেছিলো, হঠাৎ করে সন্দীপন ফোন করে বলল রাতে 3টের সময় বাসটা কিন্তু গথেনবার্গ পৌঁছে দেবে। এই বাসটা ডেনমার্ক থেকে ছেড়েছে, যাবে সুইডেন, সেখান থেকে কিন্তু সোজা যাবে নরওয়ে। 3টে যেহেতু কান্ট্রি কানেক্ট করবে, সেই জন্য কিন্তু কাস্টম চেকিংটাও ছিল বেশ কড়াকড়ি। চলুন, এখন পৌঁছে গেছি। রাত্রির এখন বাজে 3:30। সন্দীপন আমায় নিতে এসছে। অনেক দিন পর ওকে দেখে খুব মনটা আনন্দে ভরে গেল। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মনে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সঙ্গে।